আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণী ক্লাস 8 এর বৃত্ত সংক্রান্ত উপপাদ্য 2 শিখব। আমার আজকের ক্লাস, তোমাদের মোট ক্লাস হয়েছে 12টি, আর আমার হলো পর্ব 4। এর আগে আমি আরও 3টি উপপাদ্য তোমাদের শিখিয়েছি, পিথাগোরাস থেকে 2টি আর বৃত্তের 1টি। আজকে আমরা বৃত্তের পরবর্তী উপপাদ্যটা করব, সেটা হচ্ছে তোমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য 2। তো চলো আমরা এটার সাধারণ নির্বাচন মানে কি, কোশ্চেন যেটা প্রশ্ন, সেটা আমরা একটু শিখে নেই। দেখো, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমি একটু তোমাকে এখানে রাফ দেখাই। মনে করো এটা একটা বৃত্ত, এর কেন্দ্র এইটা দিলাম ও, সমান জ্যা, প্রশ্নে কি বলেছে দেখো, সমান জ্যা, সকল সমান জ্যা, দ্যাট ইজ জ্যা দুটি সমান দেওয়া আছে প্রশ্নে। এটা জ্যা বলে, জ্যা হচ্ছে কি, পরিধির এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত সংযোজক রেখা। তো এটা যদি জ্যা হয়, এবি আর সিডি জ্যা ধরে নিলাম, সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, দ্যাট ইজ প্রমাণ করতে হবে এই কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব এইটুকু, আর এখান থেকে এই যে দূরত্ব, এই দুই দূরত্বটা সমান। দ্যাট ইজ আমি যদি এখানে ই দেই আর এখানে অ্যাপ দেই, তাহলে আমি প্রমাণ করব ও থেকে ই এর দূরত্ব এবং ও থেকে অ্যাপের দূরত্ব সমান। তাহলে আমার দেওয়া আছে কি, জ্যা দুটি সমান জ্যা প্রমাণ করতে হবে কি, কেন্দ্র থেকে সমান দূরে। চলো আমরা চলে যাই কাজে। তাহলে এবার আমরা আসি, এটা সাধারণ নির্বাচন গেল, বিশেষ নির্বাচন লিখে ফেলেছি। মনে করি, দেখো এখন আমার চিত্রটার দিকে একটু তাকাও। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এবি এবং সিডি দুটি সমান জ্যা। আমরা এই কথাটা লিখবো এখন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এর এবি ও সিডি দুটি সমান জ্যা। তাহলে কি লিখলাম, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এবি এবং সিডি দুটি সমান জ্যা। প্রমাণ করতে হবে কি প্রমাণ করব, এই যে ও থেকে এই এবি দূরত্ব আর ও থেকে সিডি এর দূরত্ব সমান। তাহলে প্রমাণ করতে হবে ও থেকে এবি ও সিডি জ্যা দ্বয় সমদূরবর্তী। এটা আমরা প্রমাণ করব। আমাদের বিশেষ নির্বাচন শেষ হয়ে গেল। চলো এবার আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কনে চলে যাই। অঙ্কন। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথম স্টেপে নিলাম সাধারণ নির্বাচন, যেটা ছিল কোশ্চেন, তারপরে বিশেষ নির্বাচন, সেটা তোমাদের শেখালাম। এখন চলে যাচ্ছি অঙ্কন। খেয়াল করো, অঙ্কনে এসে আমি এই ওএ এবং ওসি যোগ করে দিলাম। অঙ্কনে এসে ওএ এবং ওসি যোগ করি। তাহলে এখন আর কি করছি, ও থেকে এবি এর উপর ও ই লম্ব এঁকেছি, ও থেকে সিডি এর উপর ও এফ লম্ব এঁকেছি। তাহলে কি করলাম, ও থেকে এবি এর উপর ও ই
এবং ও থেকে সিডি এর উপর ও এফ লম্ব আঁকি এবং ও কমা এ ও কমা সি যোগ করি। তাহলে আমরা অঙ্কনে লিখি ও থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে লিখি। কেন যথাক্রমে? যথাক্রমে কখন লিখতে হয়? যদি কয়েকটা জিনিস হয় তাহলে পরপর তুমি কাকে প্রথম করবে, তারপর দ্বিতীয় করবে, তৃতীয় করবে, এই কারণে যথাক্রমে লিখতে হয়। তাহলে ও থেকে আমি এবি লিখেছি, তারপরে সিডি লিখেছি, দুইটা জিনিস লিখেছি, এই জন্য লিখলাম যথাক্রমে। তা যথাক্রমে লিখলে আগে এবিটা করব। তাহলে এবিতে কাকে এঁকেছি? ওই। তাহলে ও থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে কি এঁকেছি দেখো, ও থেকে এবি ও সিডি এর উপর ও ই যথাক্রমে যখনই দিয়েছি তাহলে ও ই আর সিডি এর উপর কি ও এফ, ও এফ লম্ব আঁকি। এটা তোমাকে মনে রাখতে হবে। তার মানে ওইটা এবি এর উপর লম্ব, ও এফটা সিডি এর উপর লম্ব। আমরা এটা অঙ্কনে করলাম। আরেকটা জিনিস কি করেছিলাম, ও কমা এই জায়গাটা ফাঁকা রেখেছিলাম এবং এই জায়গাটাও ফাঁকা রেখেছিলাম। এখানে এসে তোমাদেরকে আমি যোগ করে দেখিয়েছি। তাহলে এবং লিখব ও কমা এ এবং ও কমা সি যোগ করি। আমাদের অঙ্কন শেষ হয়ে গেল। এবার চলো প্রমাণ। তো প্রমাণ দুইটা ভাবে করতে পারো, ধাপ দিয়েও করতে পারো, আবার তুমি এমনি ইচ্ছা করলেও করতে পারো। আমরা এখন আসি প্রমাণে। খেয়াল করো, আমাদের সাধারণ নির্বাচন একটা পার্ট, বিশেষ নির্বাচন একটা পার্ট, অঙ্কন একটা পার্ট, তিনটা স্টেপ শেষ করে ফেললাম। এখন চলে যাচ্ছি প্রমাণে। এখানে গেলে আমাদের কাজ শেষ। প্রমাণে আমরা দেখো, এই যে এখান থেকে ও থেকে ই এবি এর উপর লম্ব, তাহলে এই লম্বটাকে এভাবে লিখতে হয় ও ই, এই যে লম্ব চিহ্ন এটাকে বলে লম্ব, ও ই লম্ব এবি এবং আর কে লম্ব দেখো ও এফ লম্ব কে সিডি, ও এফ এই লম্ব চিহ্ন সিডি। তাহলে ও ই লম্ব এবি, ও এফ লম্ব সিডি। তো এরকম ঘটনা যদি ঘটে যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব হয়, তাহলে ওই জ্যাকে লম্বটা সমদ্বিখণ্ডিত করে। আবার বলতেছি, কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমার এই ওইটা এবি কে সমান দুইটা ভাগে ভাগ করেছে। একইভাবে ওএফটা সিডি কে সমান দুইটা ভাগে ভাগ করেছে। কেন? কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে, সেই কথাটা আমরা এখন লিখলাম। তাহলে ও ই লম্ব এবি, ও এফ লম্ব সিডি। সুতরাং আমরা লিখব এ ই সমান সমান বিই। খেয়াল করো কেন লিখলাম আমি এই এ ই সমান সমান বিই কেন লিখলাম? কারণ এই লম্বটা এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে। আবার আমি তাহলে এইটার কন্ডিশন থেকে এখান থেকে আমি কি লিখতে পারি? যদি আমি লিখি এ ই সমান বিই, তাহলে কি আমি লিখতে পারি না যে এই এ ই সমান সমান হাফ এবি? আমার এই এ ই আর বিই যদি সমান হয়, দুইটা টুকরাই যদি সমান হয়, তাহলে আমি লিখতে পারি এ ই সমান সমান এবি এর অর্ধেক। তাহলে আমি এখান থেকে লিখে দেই এ ই সমান সমান হাফ এবি। ঠিক একইভাবে এই পাশে চলে যাই। তাহলে এই কন্ডিশন থেকে আমি কি লিখতে পারি? সিএফ সমান সমান ডিএফ, সিএফ ইকুয়াল টু ডিএফ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সিএফ ইকুয়াল টু হাফ সিডি। এইখানে তোমাকে মাস্ট সাইড নোট দিতে হবে। কি সাইড নোট? কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখানে সাইড নোট দিয়ে দেই, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যা দিলে আরো সুন্দর হয়। ব্যাস ভিন্ন জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে
সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। এই সাইড নোটটা তুমি কেন দিবে? তোমার এই জিনিসটা বোঝার জন্য যে ওইটা এবিকে কেন সমদ্বিখণ্ডিত করলো এইটার উপরও একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যায়ের উপর সেই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, আমরা সেটা লিখে দিয়েছি। এখন এটাকে বলা হয় ধাপ 1। এবার আমরা ধাপ 2-এ চলে যাচ্ছি। দেখো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে সকল সমান জ্যা, সকল সমান জ্যা, এটা দেওয়া সমান জ্যা বলতে আমার এবি আর সিডি সমান। তাহলে এখন আমরা লিখতে পারি, এখন ধাপ 2-এর মধ্যে এবি সমান সিডি, আমরা কি লিখলাম? এবি সমান সমান সিডি, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। তো এই জায়গায় আমরা দুই জায়গায় যদি আমি এখানে হাফ দিয়ে গুণ করি তাহলে পাবো হাফ এবি, এখানেও যদি হাফ দিয়ে গুণ করি আমি পাবো হাফ সিডি। খেয়াল করো আমি দুই সাইডে হাফ দিয়ে গুণ করেছি। এখন দেখো আমার হাফ এবির একটা মান আছে, এখানে হাফ এবির মান আমি পেয়েছি, হাফ এবির মান পেয়েছি এই, তাহলে এখানে আমি লিখে দিতে পারি এ ই। হাফ সিডির একটা মান পেয়েছি, দেখো কত পেয়েছি? সি এফ, তাহলে এই সমান সি এফ। আমি এবার চিত্রে চলে যাই যে এই সমান সি এফ যে পেলাম কোথায়, দেখি এই মানে হচ্ছে আমার এইটুকু, এখান থেকে এইটুকু, আর সি এফ মানে হচ্ছে আমার এখান থেকে এইটুকু, দ্যাট ইজ আমি পেয়ে গেলাম এইটুকু আর এইটুকু সমান, মানে এ থেকে ই আর সি থেকে এফ সমান পেয়ে গেলাম এই কন্ডিশন থেকে। এখন আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। পরের স্টেপ হচ্ছে আমরা এই দুটা ত্রিভুজ নিয়ে এখন কাজ করব। এই ত্রিভুজটার নাম কি দেখো? এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এ ও ই। ত্রিভুজ যখন বলবে তখন তুমি যে কোনো ভাবে বলতে পারবে। তুমি যদি বলতে চাও ও এ ই বলতে পারবে, তুমি যদি বলতে চাও ই এ ও বলতে পারবে, তুমি যদি বলতে চাও এ ই ও, অর্থাৎ ত্রিভুজ বলার সময় তুমি ওই তিনটাকে যে কোনো একটাকে আগে পরে বলা যাবে। তাহলে এখানে আমি ত্রিভুজটার নাম দিচ্ছি এ ই ও, আর এই পাশে ত্রিভুজটার নাম দিলাম সি এফ ও। এই দুটা ত্রিভুজ থেকে আমরা এখন কি কি পাই একটু দেখি। আমরা এই পাশে করে ফেলি পরেরটুকু। ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ এ। দেখি আমরা দুটা ত্রিভুজের মধ্যে কি কি সমান পেলাম। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে এইমাত্র আমরা পেয়েছি এ ই সমান সমান সি এফ, এটা আমরা এইমাত্র পেয়েছি এ ই সমান সমান সি এফ, এই যে মাত্র এখানে পেয়েছি। আচ্ছা এবার খেয়াল করো এই ত্রিভুজের মধ্যে ও এইখানে আরেকটা জিনিস লেখো, ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজ লিখলে তাহলে তোমার একটু কাজ কমে গেল। ও সি এফ দুটি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ লিখলে কাজ কেন কমে গেল এখন বলতেছি। তাহলে আমি এইটা আর এই বাহু সমান পেলাম, এ ই আর সি এফ সমান পেলাম। এখন খেয়াল করো ও এ আর ও সি ও সমান, কারণ এইটা বৃত্তের কেন্দ্র থেকে এই যে দেখো পরিধি পর্যন্ত দূরত্ব, একই বৃত্তের দুইটা ব্যাসার্ধ, তো বৃত্তের কেন্দ্র থেকে সমস্ত ব্যাসার্ধ সমান হয়। তাহলে আমি এখানে লিখতেছি ও এ সমান সমান ও সি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ গেল, একই বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো আমি যে এই যে দুইটা ত্রিভুজ সমকোণী লিখলাম, কেন? সমকোণী লেখার উদ্দেশ্যই হলো এর একটা কোণ কিন্তু মাস্ট সমকোণ, কারণ লম্ব এঁকেছিলাম। তাহলে আমি যে সমকোণী বলেছি তাহলে একটা কোণ সমকোণ চলে গেছে একটা, আর এখন দুইটা বাহু সমান পেলাম, অবশ্যই তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং আমরা লিখে দেব ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। সর্বসম কেন? সমকোণী ত্রিভুজের, এখানে একটা নোট দিবা সাইড নোট, সমকোণী ত্রিভুজের অতির্ভুজ বাহু সর্বসমতা। আচ্ছা এবার আসো, সুতরাং আমরা কি লিখলাম? সর্বসম হয়ে গেলে আমরা এইটা লিখে দিলাম, এই যে বাকি যে দুইটা আমার দরকার ছিল ও ই সমান সমান ও এফ, এটা লিখে ফেললাম ও ই সমান সমান ও এফ। খেয়াল করো আমার এটা কিন্তু প্রয়োজন ছিল, কেন? আমার এই যে এখানে এসে আমি প্রমাণ করতে হবে, কোথায়? এই যে দেখো প্রমাণ করতে হবে ও থেকে এবি ও সিডি জ্যাদয় সমদূরবর্তী। কোথা থেকে? ও থেকে এবি ও সিডি জ্যাদয় সমদূরবর্তী। তো আমার এটা ছিল ও থেকে এবি এর দূরত্ব হচ্ছে ওই, আর ও থেকে
সিডি এর দূরত্ব হচ্ছে ওএফ। তার মানে ওই আর ওএফ যদি সমান বানাইতে পারি তাহলে আমার প্রমাণ শেষ। তো আমি কিন্তু ওই আর ওএফ সমান বানিয়ে ফেলেছি। এখন আমি একটা শুধু ভাষা লিখব, ও থেকে ই এবি এর দূরত্ব এবং ও থেকে এফ সিডি এর দূরত্ব নির্দেশ করে। সুতরাং এবি ও সিডি ও থেকে সমদূরবর্তী। আমরা এখন এই ভাষাটা এখানে লিখে দেই। ও ই ও থেকে এবি এর দূরত্ব এবং ও এফ ও থেকে সিডি এর দূরত্ব নির্দেশ করে। সুতরাং ও থেকে এবি ও সিডি জ্যাদয় সমদূরবর্তী। প্রুফড। তুমি যদি এখানে এসে প্রমাণ লিখে দাও কোনো সমস্যা নেই, সর্বসম হওয়ার পরে এখানে লিখে প্রমাণ লিখলেও হয়ে যাবে। তবে একটু বাংলা কথাটা লিখে দিয়েছি কি, যে এই দূরত্বটা আসলে ও থেকে এবি এর আর সিডি এর দূরত্ব নির্দেশ করতেছে, সে বাংলা কথা লিখে বলে দিয়েছি। সুতরাং এ থেকে এবি ও সিডি জ্যাদয় সমদূরবর্তী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস আজকের মতো এখানে শেষ হয়ে গেল। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, হোমওয়ার্ক। বাড়ির কাজটা খুব সুন্দর করে লিখে নাও। যেহেতু উপপাদ্য শিখিয়েছি CW টু HW, এই উপপাদ্যটা অনেক অনেক সুন্দর করে তুমি HW করবে। এখন কিভাবে HW করবে এই ব্যাপারে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে, তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি জীবনে কি করতে চাও, কি হতে চাও, কেমন মানুষ হতে চাও, তাহলে তুমি সবগুলো উত্তরই ভালো ভালো উত্তর দিবে। অর্থাৎ তুমি ভালো মানুষ হতে চাও, তুমি অনেক বড় কিছু হতে চাও, তুমি ভালো কিছু করতে চাও, সব কিছুই তুমি ভালো ভালো উত্তর দিবে। বাট তোমাকে যদি বলা হয় বাবা তাহলে অনেক বেশি করে পড়ালেখা করো, তখনই তুমি চুপ করে যাবে। তাহলে তুমি ভালো কিছু করতে চাও, পরিশ্রম করতে চাও না, তা তো হবে না। তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এই কাজটা কেন, এই যে HWটা দিলাম, এই যে আমি বোর্ডে এসে অঙ্ক করালাম, এটা কি জন্য? এটা তোমাদের জন্য। অবশ্যই তোমরা এই HWগুলো খুব সুন্দর মতো বাসায় করবে এবং প্রতি রবিবারে জমা দিবে। এখন প্রশ্ন, তুমি এই হোমওয়ার্কটা কিভাবে করবে? তুমি যে জায়গায় বসবে সেখানে তোমার মোবাইল আছে কিনা, বা তুমি টিভিতে দেখবে কিনা, কোথা থেকে হোমওয়ার্ক করবে, যেটা থেকে করবে সেই জায়গাটা তুমি পড়ার একটা ব্যবস্থা তৈরি করে ফেলো। সেখানে তোমার বই, খাতা, কলম, রাবার, পেন্সিল সব কিছু নিয়ে বসো। তুমি একবার বই আনতে যাবে, একবার কলম আনতে যাবে, একবার পেন্সিল আনতে যাবে, তোমার পড়া হবে না। তাহলে সব কিছু নিয়ে বসে তোমার বইটা বের করো, উপপাদ্যটা বের করো। এবার আমার ভিডিওটা তুমি সুন্দর করে দেখো, একবার না বুঝলে দুইবার দেখো, ইনশাল্লাহ তুমি এটা বুঝে ফেলবে। তারপর হোমওয়ার্ক করো, তুমি জিনিসটা শিখে ফেলবে। এইভাবে হোমওয়ার্ক করতে হয়, এরপরে তুমি সেটা জমা দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের জন্য পরামর্শ। আরেকটা কথা, অবশ্যই বাসায় বাবা মায়ের কথা মতো চলবে, বাবা মায়ের অবাধ্য হয়েও না। যে সন্তান বাবা মায়ের কথা মতো চলতে পারে তাকে জীবনে কখনো কষ্ট করতে হয় না। আর আমি চাই তুমিও সেরকম একজন মানুষ হও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।